এই যে ভিখারি! এই অভিজাত অফিসে পা রাখার সাহস তোর হলো কি করে? তোর মতো বস্তির লোকের তো এখানকার মেন গেটের ভেতরেও ঢোকার কোনো অধিকার নেই, আর তুই সোজা মেন লবিতে চলে এসেছিস। এটা তোর ফুটপাত মনে হচ্ছে? এখানে বড় বড় বিজনেস টাইকুনদের আনাগোনা। কি বলছিস, তুই সিইওর সাথে দেখা করবি? আগে আয়নায় নিজের ওই ময়লা চেহারাটা দেখেছিস কখনো? সিকিউরিটি, এই লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করো। মনে হচ্ছে কারো গাড়ির ড্রাইভার বা দারোয়ান, আর সোজা সিইওর সাথে দেখা করার স্পর্ধা দেখাচ্ছে। ঘড়ির কাঁটায় তখন সকাল ঠিক ৯টা। ঢাকার অভিজাত গুলশান অ্যাভিনিউয়ের ব্যস্ততা অন্য যে কোনো দিনের মতোই তুঙ্গে ছিল। আকাশচুম্বী বিলাসবহুল কাঁচের দালানগুলো সকালের মিষ্টি রোদ গায়ে মেখে যেন অহংকারে ঝলমল করছিল। দামি ব্র্যান্ডের স্যুট টাই পরা কর্পোরেট মানুষজন হাতে কফির মগ নিয়ে তাড়াহুড়ো করে নিজেদের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসের দিকে ছুটছিল। রাস্তার ধারের প্রিমিয়াম ক্যাফেগুলো থেকে ভেসে আসা সদ্য প্রস্তুত এসপ্রেসো কফির সুবাস চারপাশের বাতাসে মিশে এক অদ্ভুত আভিজাত্যের সৃষ্টি করেছিল, আর রাস্তায় দামি গাড়িগুলোর ইঞ্জিনের শব্দ অনবরত কর্পোরেট ইঁদুর দৌড়ের জানান দিচ্ছিল। এই গগনচুম্বী দালানগুলোর ঠিক মাঝখানেই সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি ভবন। ভবনের একেবারে চূড়ায় বিশাল আকারের চকচকে স্টিলের অক্ষরে লেখা ছিল এপেক্স ইনোভেশনস। এটি কেবল সাধারণ কোনো আইটি কোম্পানি ছিল না, এটি ছিল পুরো বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং শীর্ষস্থানীয় একটি টেক জায়ান্ট। বিজনেস ম্যাগাজিনগুলোর মতে এই কোম্পানির বার্ষিক টার্নওভার ১,০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে অনেক আগেই। কাঁচ আর স্টিলের তৈরি সেই অত্যাধুনিক ভবনের ভেতরের প্রতিটি কোণায় আভিজাত্য আর সাফল্যের ছাপ স্পষ্ট ছিল। সুবিশাল রিসেপশন এরিয়ায় থরে থরে সাজানো ছিল দেশি বিদেশি অসংখ্য ট্রফি, আর দেয়াল জুড়ে শোভা পাচ্ছিল ইন্টারন্যাশনালি স্বীকৃত সব অ্যাওয়ার্ডের সার্টিফিকেট। কোম্পানির ভেতরে কর্মরত প্রতিটি কর্মীর পরনে থাকত দামি ব্র্যান্ডের ইটালিয়ান স্যুট এবং মানানসই টাই। শুধু তাই নয়, এখানকার লিফটের ভেতরেও সবসময় ফরাসি পারফিউমের এক অভিজাত সুবাস লেগে থাকত। যে ব্যক্তি প্রথমবার ওই অফিসে পা রাখত, সে চারপাশের এই রাজকীয় পরিবেশ দেখেই স্পষ্ট বুঝতে পারত যে এটি কোনো সাধারণ স্টার্টআপ বা কোম্পানি নয়, বরং সফলতার এক চূড়ান্ত শিখর। ঠিক সেই সময় এই জাঁকজমকপূর্ণ কোম্পানির মূল ফটকের দিকে এক তরুণকে অত্যন্ত ধীর এবং শান্ত পায়ে হেঁটে আসতে দেখা গেল। ছেলেটির বয়স মেরে কেটে ২২ বা ২৩ বছরের মতো হবে। তার কাঁধের একপাশে ঝোলানো ছিল পুরনো আর কিছুটা ছেঁড়া একটি ড্যানিম জিন্সের ব্যাগ। পায়ে ছিল অনেক দিনের পুরনো ক্ষয় যাওয়া একজোড়া স্যান্ডেল জুতো, আর গায়ে অত্যন্ত সাধারণ সস্তা কাপড়ের একটি সাদা রঙের কুর্তা। রোদের তাপে অনেকটা পথ হেঁটে আসার কারণে তার গায়ের চামড়া এবং মুখমণ্ডল বেশ লালচে আকার ধারণ করেছিল। মাথার চুলগুলো ছিল অযত্নে বেড়ে ওঠা আর সামান্য উস্কো-খুস্কো, তবে তার এক হাতে খুব সাবধানে ধরা ছিল একটি মোড়ানো খাম। এই সাদাসিধে ছেলেটির নাম ছিল আয়ান রহমান। কোম্পানির বিশাল গেটের সামনে কড়া পাহারায় দাঁড়িয়েছিল প্রধান সিকিউরিটি গার্ড। তার নাম রহমত। রহমত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই কোম্পানিতে চাকরি করে আসছিল। সে তার ডিউটির সময় প্রতিদিন দেশের নামিদামি ব্যবসায়ী, হাই প্রোফাইল ক্লায়েন্ট এবং পরিপাটি হয়ে ইন্টারভিউ দিতে আসা স্মার্ট মানুষদের যাতায়াত করতে দেখত। কিন্তু গেটের কাছে আয়ানের উপর তার চোখ পড়তেই সে তাকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করল। এরপর তার চেহারায় একরাশ বিরক্তি আর অবজ্ঞার ছাপ ফুটে উঠল। ভেতরে কোথায় যাবেন? কোথায় যাওয়ার জন্য এভাবে সোজা ঢুকে আসছেন? সে বেশ রুক্ষ এবং কর্কশ স্বরে আয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। আয়ান অত্যন্ত শান্ত এবং নম্র স্বরে উত্তর দিল। ভেতরে? ভেতরে আবার কোথায়? রহমত ধমকের সুরে জানতে চাইল। আমাকে এইচআরের সাথে একটু দেখা করতে হবে। এই কথা শুনে রহমত তাচ্ছিল্য ভরে হালকা হেসে ফেলল। এইচআরের সাথে? সে আয়ানের ধুলোমাখা সাধারণ পোশাকের দিকে একবার আঙুল তাক করে ব্যঙ্গাত্মক স্বরে বলল, এখানকার এইচআর স্যার যদি তোমার মতো রাস্তার লোকদের সাথে দেখা করতে শুরু করেন, তাহলে তো এই এত বড় কোম্পানি চালানোই মুশকিল হয়ে যাবে বাপ। রহমতের পাশে দাঁড়িয়ে থাকা অন্য একজন জুনিয়র গার্ডও এই কথা শুনে মুখ টিপে মুচকি হাসল। রহমত এরপর কিছুটা কড়া সুরে জিজ্ঞেস করল, তোমার কাছে কি কোনো ইন্টারভিউ লেটার বা অ্যাপয়েন্টমেন্টের কাগজ আছে? আয়ান গার্ডের সাথে কোনো রকম বাগবিতণ্ডায় বা তর্কে না জড়িয়ে খুব ধীরে সুস্থে নিজের পুরনো ঝোলার ভেতর হাত ঢোকাল এবং একটি ভাঁজ করা কাগজ বের করে তার দিকে এগিয়ে দিল। রহমত কাগজটির দিকে এক নজর অবজ্ঞার দৃষ্টিতে চোখ বুলিয়ে নিয়ে রূঢ় গলায় বলল, ঠিক আছে, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এরপর সে কাগজটি নিয়ে ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত রিসেপশন এরিয়ার দিকে চলে গেল। বিশাল রিসেপশন ডেস্কের পেছনে বসে অত্যন্ত ব্যস্ত সময় পার করছিল নাবিলা হাসান। সে ছিল এই কোম্পানির সিনিয়র রিসেপশনিস্ট। মেয়েটা যেমন স্মার্ট আর আধুনিকা, তেমনি চালাক এবং নিজের কাজের প্রতি অত্যন্ত গোছানো।
রহমত তার ডেস্কের কাছে গিয়ে আস্তে করে বলল, ম্যাডাম, বাইরে একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে, দেখতে একদম ফকিরের মতো। বলছে এইচআরের সাথে নাকি দেখা করবে। আজ কি এই পদের কোনো ইন্টারভিউ আছে? নাবিলা নিজের কম্পিউটার স্ক্রিন থেকে মাথা না তুলেই বিরক্তি নিয়ে জবাব দিল, আমার তো মনে হয় না এমন কোনো শিডিউল আজ আছে। এরপর নাবিলা এই প্রথমবার তার কাছ থেকে মাথা তুলে সামনের বিশাল কাচের দরজার বাইরে তাকালো। আয়ান তখনও বাইরে কড়া রোদের মধ্যে চুপচাপ দাঁড়িয়েছিল। তার গায়ের সেই সাধারণ সাদা কুর্তা এবং কাঁধের পুরনো ঝোলা ব্যাগটি ভেতর থেকে অত্যন্ত বেমানান আর স্পষ্ট দেখা যাচ্ছিল। নাবিলা তার পাশে বসা সহকর্মী তানিশাকে কোনই দিয়ে গুঁতো মেরে ফিসফিস করে বলল, দেখ তো একবার ছেলেটার দিকে, মনে হচ্ছে ভুল করে অন্য কোনো ঠিকানায় চলে এসছে। তানিশা আয়ানের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে বলল, নয়তো দেখো হয়তো কোনো কুরিয়ার বা পার্সেল ডেলিভারি দিতে এসছে। এরপর নাবিলা তার ডেস্কের মাইক্রোফোনটি হাতে নিয়ে ঘোষণা দিল, আপনি ভেতরে আসতে পারেন। আয়ান খুব ধীরে ধীরে এবং শান্ত পায়ে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকল। রিসেপশন লবির সেই চোখ ধাঁধানো ঝলমলে আলো আর অত্যাধুনিক ডেকোরেশনের মাঝে তার ওই অতি সাধারণ রূপটি আরও বেশি বেমানান আর দৃষ্টিকটু দেখাচ্ছিল। সে ডেস্কের কাছে গিয়ে অত্যন্ত বিনীতভাবে বলল, আমার আপনাদের এইচআর ম্যানেজারের সাথে একটু দেখা করার কথা ছিল। আপনার নামটা কি? নাবিলা নিজের কিবোর্ডে দ্রুত টাইপ করতে করতে কিছুটা কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করল। আয়ান রহমান। নাবিলা কোম্পানির অ্যাডভান্সড সিস্টেমে নামটি কিছুক্ষণ খুঁজল। কয়েক সেকেন্ড পর নিজের সুন্দর করে সাজানো ভ্রু কুঁচকে সে বিরক্তির সাথে বলল, আমাদের সিস্টেমে তো এই নামে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউল দেখছি না। নিশ্চয়ই থাকার কথা। আয়ান আগের মতোই শান্ত আর অবিচলিত কণ্ঠে বলল, আপনি অনুগ্রহ করে আরেকবার ভালো করে চেক করে দেখুন। নাবিলা এবার স্পষ্টতই রেগে গিয়ে বলল, দেখুন ভাই, এটা কোনো পাড়া মহল্লার ছোটোখাটো কোম্পানি নয় যে চাইলেই যে কেউ ঢুকে পড়বে। এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছাড়া কোনো মানুষ ভেতরে আসার অনুমতি পায় না। আপনার কাছে কি কোনো অফার লেটার আছে, নাকি বড় কারোর কোনো রেফারেন্স আছে? আয়ান কোনো কথা না বলে তার হাতে থাকা সেই মোড়ানো খামটি ডেস্কের উপর এগিয়ে দিল। নাবিলা খামটি খুলে দেখারও প্রয়োজন মনে করল না, বরং হাত দিয়েই সেটি আয়ানের দিকে ঠেলে ফেরত দিয়ে অবজ্ঞার সুরে বলল, শুনুন, এখানে এসব হাতের লেখা হাবিজাবি কাগজ একদম চলে না। আমাদের ডিজিটাল সিস্টেমে নাম থাকবে, তবেই কেবল এন্ট্রি মিলবে। রিসেপশন ডেস্কের ঠিক পাশেই প্রিমিয়াম সোফাগুলোতে ওয়েটিং এরিয়ায় বসে থাকা বেশ কয়েকজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট এবং ক্লায়েন্ট অবাক হয়ে এসব কাণ্ড দেখছিল। এক তরুণী ক্যান্ডিডেট তার পাশের জনকে আস্তে করে ফিসফিস করে বলল, বেচারা, হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভুল ঠিকানা দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। অন্য একজন স্যুট পরা লোক তাচ্ছিল্য ভরে কাঁধ ঝাঁকিয়ে বলল, বা হয়তো বড় কোম্পানি দেখে সুযোগ বুঝে কোনো ধান্দায় নিজেই চলে এসেছে। আয়ান তাদের বলাই প্রতিটি অপমানজনক কথাই খুব স্পষ্টভাবে শুনল, কিন্তু অদ্ভুতভাবে তার চেহারায় রাগ বা অপমানের বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে শুধু নাবিলার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, আমি কি এখানে এক কোণায় কিছুক্ষণ বসতে পারি? কিসের জন্য আপনি এখানে বসে থাকবেন? নাবিলা ভুরু কুচকে পাল্টা প্রশ্ন করল, আমার একজনকে একটা ফোন করে বিষয়টা কনফার্ম করার ছিল। নাবিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, ওই যে একেবারে কোণার দিকের চেয়ারটা দেখছেন, ওখানে গিয়ে বসে পড়ুন, তবে বেশি দেরি করবেন না। আয়ান কোনো প্রতিবাদ না করে গিয়ে ওয়েটিং এরিয়ার এক কোণার একটি সাধারণ চেয়ারে বসল। সে নিজের কুর্তার পকেট থেকে একটি অত্যন্ত পুরনো মডেলের বাটন ফোন বের করল এবং নির্দিষ্ট কোনো একটি নম্বরে কল ডায়াল করল। ওপাশ থেকে কল রিসিভ হতেই সে খুব আস্তে করে বলল, হ্যাঁ, আমি আপনাদের অফিসে পৌঁছে গেছি। এরপর কয়েক সেকেন্ড ওপাশের কথাগুলো চুপচাপ শুনে সে শুধু এটুকুই জবাব দিল, ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি এখানেই অপেক্ষা করছি। কথা বলা শেষ করে সে ফোনটি পকেটে রেখে আগের মতোই চুপচাপ বসে রইল। তার চেহারার ভাব দেখে মনে হচ্ছিল যেন তার কোনো কাজেরই বিন্দুমাত্র তাড়াহুড়ো নেই। এভাবেই প্রায় আধ ঘন্টার মতো সময় পেরিয়ে গেল। ঠিক তখনই কোম্পানির এইচআর ম্যানেজার জুনায়েদ আহমেদ বেশ তড়িঘড়ি করে নিজের বিলাসবহুল কেবিন থেকে বেরিয়ে এলেন। জুনায়েদ আহমেদ পুরো কোম্পানিতে তার অত্যন্ত কড়া মেজাজ এবং রূঢ় আচরণের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার দ্রুত লয়ের হাঁটা, তীক্ষ্ণ রাগী নজর এবং সব সময় বিরক্তি নিয়ে কুঁচকে থাকা ভ্রু দেখলে অনেকেই ভয় পেত। তিনি রিসেপশন ডেস্কের কাছে এসেই বেশ রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, নাবিলা, আজ সকালে ওই বিশেষ ইন্টারভিউয়ের জন্য যে ক্যান্ডিডেট আসার কথা ছিল সে কি এখনও এসেছে? কোনজনের কথা বলছেন স্যার? নাবিলা একটু ঘাবড়ে গিয়ে পাল্টা প্রশ্ন করল। আরে, যাকে সরাসরি ওপর মহল থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। ও স্যার, সে তো অনেক আগেই এসে ভেতরে অপেক্ষা করছে, কিন্তু ওই যে ওখানে আরেকটা ছেলে বসে আছে, সেও তো আপনার সাথে দেখা করার কথা বলছে।
নাবিলা আঙুল উঁচিয়ে কোনায় বসে থাকা আয়ানের দিকে ইশারা করল। জুনায়েদ আহমেদ আয়ানের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন এবং তাকে দেখে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে নাক টিচকালেন। এই ছেলেটা, এটাই সেই ক্যান্ডিডেট? হ্যাঁ স্যার, এই তো এতক্ষণ ধরে বসে আছে। জুনায়েদ দাঁতে দাঁত চেপে নিচু কিন্তু রাগী স্বরে বললেন, নাবিলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই এপেক্স ইনোভেশনস কোম্পানিতে প্রতি বছর হাজার হাজার ব্রিলিয়েন্ট স্টুডেন্টের রেজিউমে জমা পড়ে। আমরা বুয়েট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর টপ ক্লাস ছাত্রদেরও ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখি। এরপর তিনি আয়ানের দিকে আঙুল তুলে বেশ জোরেই বললেন, আর তুমি কি না রাস্তা থেকে ধরে আনা এমন ফক্কিন্নির মতো ছেলেদের ভেতরে বসিয়ে রেখেছ? এদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা নেই। এরপর তিনি আয়ানকে উদ্দেশ্য করে বেশ জোরে এবং ধমকের সুরে ডাক দিলেন, এই যে শোনো, এই ছেলে। আয়ান অত্যন্ত শান্তভাবে মাথা তুলে তার দিকে তাকাল। তোমার আসলে কি কাজ এখানে? কে ঢুকতে দিয়েছে তোমাকে? জুনায়েদ আহমেদ চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলেন। আয়ান একেবারেই নির্বিকার এবং স্বাভাবিক স্বরে উত্তর দিল। আমাকে সরাসরি আপনাদের সিইও অফিস থেকে এখানে ডাকা হয়েছিল। কথাটা শোনা মাত্রই পুরো লবিতে হঠাৎ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এক মুহূর্তের জন্য সেখানে উপস্থিত প্রতিটি মানুষের দৃষ্টি বিস্ময়ে তার দিকে ঘুরে গেল। পরমুহূর্তেই জুনায়েদ আহমেদ হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়লেন। সিইও অফিস থেকে তোমাকে ডাকা হয়েছে? তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মক এবং উপহাসের স্বরে বললেন, এই ছেলে, তুমি আদৌ জানো যে এখানকার সিইও কে? তার নামটাও অন্তত জানো? জি, আমি খুব ভালো করেই জানি। আর এত বড় একজন মানুষ কিনা তোমাকে স্পেশালি ডেকে পাঠিয়েছেন? তিনি আয়ানের পরনের সাধারণ এবং সস্তা পোশাকের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই ভিখারির মধ্যে অবস্থায় তুমি সিইওর সাথে মিটিং করতে এসেছ? আশেপাশে দাঁড়িয়ে থাকা ক্যান্ডিডেট আর অন্যান্য স্টাফরাও এই কথা শুনে মুখ টিপে মুচকি হাসতে লাগল। জুনায়েদ আহমেদ আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি প্রধান সিকিউরিটি গার্ডকে ইশারা করলেন। রহমত, এদিকে এসো। জি স্যার, বলুন। রহমত দৌড়ে এলো। এই ফালতু লোকটাকে এক্ষুনি ঘাড় ধরে আমাদের কোম্পানির গেটের বাইরে রেখে এসো, আর খবরদার, এমন লোক যেন আর কখনো ভেতরে ঢুকতে না পারে। রহমত তখনই আয়ানের দিকে এগিয়ে এলো এবং কড়া গলায় বলল, চলুন ভাই সাহেব, আপনার নাটক শেষ, এবার নিজের রাস্তা মাপুন। আয়ান কোনো কথা না বলে খুব ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল, নিজের পুরনো ঝোলা ব্যাগটা আগের মতো কাঁধে ফেলে একদম শান্ত পায়ে বাইরের দরজার দিকে পা বাড়াল। একেবারে প্রধান কাঁচের দরজা পর্যন্ত পৌঁছে সে হঠাৎ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তারপর পেছন ফিরে পুরো লবির দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আপনারা সবাই একটা কথা সারা জীবন মনে রাখবেন। পুরো লবি তখন পিন পতন নীরবতায় তার দিকে তাকিয়েছিল। একজন মানুষের আসল পরিচয় তার পরনের পোশাক বা বাইরের রূপ দিয়ে কখনো মাপা যায় না। এই একটিমাত্র কথা বলে সে আর পেছন ফিরে না তাকিয়ে সোজা বাইরে চলে গেল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা অহংকারী মানুষগুলোর কেউই ঘুণক্ষরেও জানত না যে আগামী ঠিক 10 মিনিটের মধ্যে এই পুরো কোম্পানির অহংকার এবং চিত্রটা একদম শেকড় থেকে বদলে যেতে চলেছে। আয়ান কোম্পানির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে ভবনের একেবারে সামনে থাকা পথচারীদের বসার জন্য তৈরি করা পাথরের একটি ছোট বেঞ্চ গিয়ে বসল। তার ঠিক সামনেই সেই চকচকে বিশাল কাঁচের কর্পোরেট দালান সগর্বে দাঁড়িয়েছিল। ব্যস্ত রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষজন তাকে খুব অদ্ভুত নজরে দেখছিল। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল যেন এই অভিজাত এলাকার সাথে এই ছেলেটির কোনো সম্পর্কই থাকতে পারে না, সে যেন সম্পূর্ণ ভিন্ন কোনো জগতের বাসিন্দা। কিন্তু এসব কোনো কিছুতেই আয়ানের ভ্রুক্ষেপ ছিল না। সে একেবারে ভাবলেশহীন এবং শান্ত ছিল, যেন তার জীবনে বিন্দুমাত্র কোনো বিষয়ের তাড়া বা অস্থিরতা নেই। ঠিক সেই একই সময়ে কোম্পানির ভেতরের সেই জাঁকজমকপূর্ণ লবিতে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিল। নাবিলা আগের ঘটনা সম্পূর্ণ ভুলে গিয়ে আবারও নিজের কম্পিউটারে দ্রুত টাইপ করতে শুরু করেছিল। তানিশা হাসি মুখে কোনো এক গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে ডিল নিয়ে কথা বলছিল। এইচআর ম্যানেজার জুনায়েদ আহমেদ অত্যন্ত তৃপ্তির সাথে নিজের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে ফিরে গিয়ে নিজের কাজে মন দিয়েছিলেন। সেখানে উপস্থিত সবারই মনে হচ্ছিল যে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি ঢাকা শহরের আর 10টা সাধারণ ঘটনার মতোই অতি নগণ্য এবং তুচ্ছ একটি ব্যাপার। কিন্তু বাইরে ঘটে যাওয়া এই পুরো ব্যাপারটা কোম্পানির ভেতরের একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছিল। সে ছিল ফাহিম মাহমুদ। ফাহিম খুব সম্প্রতি এই কোম্পানিতে জয়েন করেছিল। তার পদের নাম ছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তার বয়স বড়জোর 24 বছর হবে।
সে মাত্রই নিজের বিশ্ববিদ্যালয় শেষ করে এই নির্মম কর্পোরেট দুনিয়াটাকে একটু একটু করে বুঝতে শিখছিল। যখন সে নিজের চোখে দেখল যে একটি নিরীহ ছেলেকে শুধুমাত্র তার পরনের সাধারণ পোশাকের কারণে এতগুলো মানুষের সামনে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো, তখন তার কাছে পুরো ব্যাপারটা অত্যন্ত অমানবিক এবং অদ্ভুত লাগল। ফাহিম নিজের ডেস্কে বসে কয়েক সেকেন্ড গভীরভাবে ভাবল, তারপর কোনো কিছুর তোয়াক্কা না করে ধীরে ধীরে বাইরের গেটের দিকে পা বাড়াল। আয়ান তখনও সেই রাস্তার ধারের পাথরের বেঞ্চেই বসেছিল, তার স্থির দৃষ্টি সামনের ব্যস্ত রাস্তার গাড়ির স্রোতের দিকে নিবদ্ধ। ফাহিম ধীর পায়ে তার একেবারে কাছে গিয়ে দাঁড়াল। ভাইয়া, সে খুব নিচু এবং সহানুভূতিশীল স্বরে ডাকল। আয়ান নিজের ভাবনা থেকে বের হয়ে মাথা তুলল। হ্যাঁ, বলুন। আপনি কি ঠিক আছেন? মানে মন খারাপ করেননি তো? আয়ান তার কথা শুনে অত্যন্ত হালকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? ফাহিম কিছুটা ইতস্তত করে আমতা আমতা করে বলল, আসলে ভেতরে সবার সামনে আপনার সাথে যা হলো সেটা একেবারেই অনুচিত এবং খারাপ হয়েছে। আমার নিজেরই খুব খারাপ লাগছিল। আয়ান কয়েক সেকেন্ড ফাহিমের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে খুব শান্ত গলায় বলল, এতে আপনার তো কোনোই দোষ ছিল না, আপনি কেন মন খারাপ করছেন? ফাহিম এবার একটু সাহস সঞ্চয় করে আস্তে করে জিজ্ঞেস করে বসল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব, সত্যিই কি আমাদের সিইও অফিস থেকে আপনাকে আজ এখানে ডেকেছিল? আয়ান কোনো উত্তর না দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার পুরনো ঝোলা ব্যাগ থেকে সেই ভাঁজ করা মোড়ানো খামটি বের করল। খামটি অত্যন্ত সাবধানে খুলে সে ফাহিমের চোখের সামনে ধরল। খামের ভেতরে খুব সুন্দর একটি অফিসিয়াল চিঠি ছিল। চিঠিটির একেবারে ওপরে কোম্পানির প্রিমিয়াম অফিসিয়াল লেটারহেডে স্পষ্ট করে ছাপা ছিল, এপেক্স ইনোভেশনস সিইও অফিস। লেটারহেডটি দেখেই ফাহিমের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ভাইয়া, এই চিঠিতে আসলে কি লেখা আছে? সে চরম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আয়ান আগের মতোই সেই হালকা রহস্যময় হাসিটি ধরে রেখে বলল, আজ সন্ধ্যা নামার আগেই আপনি এই চিঠির প্রতিটি শব্দ এবং এর পেছনের সব কারণ নিজে থেকেই বুঝতে পারবেন। ঠিক তখনই কোম্পানির ভেতরের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল এবং হঠাৎ করেই চরম শোরগোল শুরু হয়ে গেল। কোম্পানির ভিআইপি পার্কিং জোনে অত্যন্ত বিলাসবহুল একটি কালো রঙের মার্সিডিজ এসইউভি এসে সশব্দে থামল। গাড়ির দরজা খুলে সাথে সাথে ৩ জন মানুষ নিচে নামলেন। তাদের মধ্যে ২ জন লোক অত্যন্ত দামি ব্ল্যাক স্যুটে পরিপাটি হয়েছিলেন। তাদের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা দেশের শীর্ষস্থানীয় কোনো লিগ্যাল ফার্মের বড় উকিল। আর তাদের একেবারে মাঝখানে ছিলেন একজন অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্না মহিলা। তার হাঁটার ভঙ্গি এবং চেহারায় এতটাই আত্মবিশ্বাস আর রাশভারী ভাব ছিল যে কোম্পানির সিকিউরিটি গার্ডরা নিজেরাই ততস্থ হয়ে ২ পাশে সরে গিয়ে তাদের জন্য পথ ছেড়ে দিচ্ছিল। মহিলাটি কোনো দিকে না তাকিয়ে সোজা নাবিলার রিসেপশন ডেস্কের দিকে এগিয়ে গেলেন। রিসেপশনে পৌঁছে তিনি অত্যন্ত গম্ভীর এবং কর্তৃত্বপূর্ণ গলায় নির্দেশ দিলেন, আমাদের অবিলম্বে আপনাদের প্রধান বোর্ডরুমটি ব্যবহার করার প্রয়োজন, এক্ষুনি ব্যবস্থা করুন। নাবিলা এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে কিছুটা ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, জি ম্যাম, ব্যবস্থা করছি, কিন্তু আপনারা আসলে কারা, কোথা থেকে এসেছেন? মহিলা তার পার্স থেকে নিজের প্রিমিয়াম ভিজিটিং কার্ডটি নাবিলার ডেস্কের ওপর আছড়ে রাখলেন। আমি ব্যারিস্টার সামিরা খান, এপেক্স ইনোভেশনসের চিফ লিগ্যাল অ্যাডভাইজার। আমি এসেছি স্বয়ং জনাব রাশেদ রহমান সাহেবের ব্যক্তিগত লিগ্যাল টিম থেকে। এই একটিমাত্র নাম শোনার সাথেই যেন পুরো রিসেপশন লবির শ্বাসরুদ্ধকর পরিবেশ নিমেষেই পাল্টে গেল। রাশেদ রহমান, তিনি আর কেউ নন, এই বিশাল এপেক্স ইনোভেশনস কোম্পানির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা। এই সেই লেজেন্ডারি মানুষটি যিনি নিজের মেধা আর পরিশ্রমে একটি অতি ক্ষুদ্র স্টার্টআপকে আজকের এই দেশের অন্যতম বৃহৎ এবং সফল টেক জায়ান্টে পরিণত করেছিলেন। তবে গত প্রায় ৩ বছর ধরে তিনি এক অত্যন্ত জটিল এবং গুরুতর অসুস্থতার কারণে কোম্পানির সব কাজ এবং জনজীবন থেকে সম্পূর্ণ দূরে সরেছিলেন। রাশেদ রহমানের নাম শুনে নাবিলা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে তড়িঘড়ি করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ম্যাম, আমাকে মাত্র ১ মিনিট সময় দিন। সে সাথে সাথেই কাঁপা কাঁপা হাতের ডেস্কের ইন্টারকমটি তুলে নিল এবং চিৎকার করে বলল, স্যার, এইচআর হেড জুনায়েদ স্যারকে অবিলম্বে রিসেপশনে আসতে বলুন, খুব জরুরি। কয়েক সেকেন্ডের মধ্যেই জুনায়েদ আহম্মদ তার কেবিন থেকে প্রায় দৌড়াতে দৌড়াতে ঘরমাক্ত কলবরে বেরিয়ে এলেন। জি ম্যাম, আমি এই কোম্পানির এইচআর হেড, বলুন কি সেবা করতে পারি? ব্যারিস্টার সামিরা খান অত্যন্ত তীক্ষ্ণ নজরে জুনায়েদ আহমেদকে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলেন, তারপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, আজ সকালের দিকে কি আপনাদের এই অফিসে একটি তরুণ ছেলে এসেছিল? তার নাম আয়ান রহমান। এই নামটা শোনামাত্রই জুনায়েদ আহমেদের বুকটা ধক করে উঠল। তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আমতা আমতা করে বললেন, জি ম্যাম, একটা ছেলে তো এসেছিল, কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট বা পাস ছিল না,
তাই আমরা আমাদের প্রোটোকল মেনে তাকে বাইরে পাঠিয়ে দিয়েছি। সামিরা খান তার মুখের কথা কেড়ে নিয়ে কথার মাঝখানেই তাকে থামিয়ে দিলেন। অন্যদিকে নাবিলার মুখ দিয়ে হঠাৎ করেই ভয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, জি ম্যাম, আমরাই তাকে বের করে দিয়েছি। সামিরা খান এবার তার হাতের দামি চামড়ার ব্রিফকেস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ফাইল বের করলেন। সেখান থেকে সরকারি স্ট্যাম্পযুক্ত একটি লিগ্যাল নথিপত্র বের করে সোজা নাবিলার ডেস্কের উপর সজোরে রেখে দিলেন। কোনো কথা না বলে আগে এটা পড়ুন। জুনায়েদ আহমেদ কাপা কাপা হাতে নথিপত্রটি তুলে নিলেন। যত তিনি চোখ বুলিয়ে সেটির ভেতরের লেখাগুলো পড়তে লাগলেন, তার কপালের ঘাম তত বাড়তে লাগল এবং মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে সাদা হয়ে যেতে লাগল। তার দুই হাত এতটাই কাঁপছিল যে মনে হচ্ছিল কাগজটি এখনই ছিঁড়ে যাবে। সেই মহামূল্যবান নথিপত্রে অত্যন্ত স্পষ্টভাবে লেখা ছিল, এপেক্স ইনোভেশনসের মাননীয় প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব রাশেদ রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত এবং উইল অনুযায়ী তার একমাত্র বৈধ উত্তরসূরি এবং অত্র কোম্পানির নবনিযুক্ত চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে জনাব আয়ান রহমান, পিতা রাশেদ রহমানকে আজ থেকে আনুষ্ঠানিকভাবেই নিযুক্ত করা হল। সেই সাথে আরও উল্লেখ ছিল, এই নিয়োগ এবং ক্ষমতা হস্তান্তর আজকের এই তারিখ এবং এই মুহূর্ত থেকেই সম্পূর্ণভাবে কার্যকর বলে গণ্য হবে। কাগজটি পড়তে পড়তে জুনায়েদ আহমেদের হাত থেকে সেটি প্রায় মাটিতে পড়েই যাচ্ছিল। অন্যদিকে নাবিলার হাত থেকে তার শখের দামি কলমটি ছিটকে ফ্লোরে পড়ে গেল। আপনি কি বলতে চাইছেন যে ওই সাধারণ ছেলেটি আমাদের ফাউন্ডার স্যারের নিজের ছেলে? নাবিলা চরম আতঙ্কিত এবং কাপা গলায় জিজ্ঞেস করল। সামিরা খান অত্যন্ত কঠোর এবং রাগী স্বরে উত্তর দিলেন, উনি শুধু ওনার ছেলেই ছিলেন না, উনি এই কোম্পানির বর্তমান মালিক এবং আপনাদের মতো অযোগ্য মানুষের চরম অপমানের শিকার হয়ে উনি এই মুহূর্তে আপনাদের কোম্পানির গেটের বাইরে ওই ময়লা বেঞ্চটিতে বসে আছেন। রিসেপশন লবিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ এই চরম সত্যটি জানতে পেরে রীতিমতো হতবাক এবং পাথর হয়ে গেল। পুরো কয়েক সেকেন্ডের জন্য বিশাল সেই লবিতে যেন পিন পতন নিস্তব্ধতা নেমে এল। কেউ কারো দিকে টাকাতেও সাহস পাচ্ছিল না। এরপর হঠাৎ করেই সবার ভয়ার্থ দৃষ্টি মেন দরজার দিকে ঘুরে গেল। জুনায়েদ আহমেদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তিনি কোনো রকমে ঢোক গিলে বললেন, উনাকে এক্ষুনি সসম্মানে ভেতরে ডেকে আনুন। কিন্তু তার এই কথা শেষ হবার আগেই লবি থেকে একজন ব্যক্তি পাগলের মতো বাইরের দিকে দৌড় দিয়েছিল। সেই ব্যক্তিটি ছিল ফাহিম। ফাহিম প্রায় উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে গেটের বাইরে পৌঁছাল। ভাইয়া, আয়ান ভাইয়া। আয়ান অত্যন্ত শান্ত ভঙ্গিতে মাথা তুলে তাকাল। হ্যাঁ ফাহিম, বলুন। ফাহিম তখন উত্তেজনায় এবং দৌড়ে আসার কারণে রীতিমতো হাঁপাচ্ছিল। সে কোনোমতে দম নিয়ে বলল, ভাইয়া, ভেতরে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে, আপনি জলদি চলুন। আয়ান আগের মতোই শান্ত এবং নির্লিপ্ত স্বরে জিজ্ঞাসা করল, কি এমন ঘটে গেছে? ফাহিম কয়েক সেকেন্ড আয়ানের ওই মায়াবী এবং শান্ত চোখের দিকে তাকিয়ে রইল। তারপর অত্যন্ত শ্রদ্ধাভরে আস্তে করে বলল, আপনার কোম্পানির সবাই ভেতরে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্যার। আয়ান খুব ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়াল। সে তার সেই পুরনো ডেনিমের ঝোলাটা আগের মতোই অযত্নে কাঁধে তুলে নিল এবং ফাহিমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চলুন তাহলে। আয়ান যখন দ্বিতীয়বারের মতো সেই বিশাল কাঁচের ভবনের মেন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল, তখন ভেতরের পুরো দৃশ্যপট এবং পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। ঠিক আজ সকালেই যে মানুষগুলো তার সাধারণ পোশাক দেখে তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে হাসাহাসি করছিল এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এখন ঠিক সেই মানুষগুলোই চরম অপরাধবোধ এবং ভয়ে মাথা নিচু করে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। নাবিলার চোখ দিয়ে অনুশোচনার জল গড়িয়ে পড়ছিল। এইচআর হেড জুনায়েদ আহমেদের মুখমণ্ডলের রং যেন কেউ শুষে নিয়েছিল। তিনি লজ্জায় মাথা তুলতেই পারছিলেন না। ব্যারিস্টার সামিরা খান অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে এসে মাথা নত করে বললেন, স্যার, আমাদের আপনি ক্ষমা করে দিন। আজ আপনার জীবনের প্রথম দিনে আপনার স্বাগত যেভাবে হওয়া উচিত ছিল, আমাদের অযোগ্যতার কারণে তা হতে পারেনি। আয়ান বিন্দুমাত্র রাগ না দেখিয়ে অত্যন্ত সহজ গলায় শুধু এটুকুই বলল, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই, কোনো ব্যাপার না। সে একবার পুরো রিসেপশন লবিটার দিকে খুব ভালোভাবে চোখ বুলিয়ে দেখল। এই সেই একই চকধাজানো আলো, একই চকচকে কাঁচের দেওয়াল, কিন্তু এখানে উপস্থিত মানুষগুলোর দেখার নজর এবং দৃষ্টিভঙ্গি মুহূর্তের মধ্যেই জাদুর মতো বদলে গিয়েছিল।
এরপর সে খুব শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ গলায় নির্দেশ দিল, আমার এখন কোম্পানির বোর্ড রুমটা প্রয়োজন। সব ম্যানেজমেন্টকে ডাকুন। জুনায়েদ আহমেদ প্রায় লাফিয়ে উঠে সাথে সাথেই তোষামোদের সুরে বলে উঠলেন, জি স্যার, একদম এখনই, আমি সব রেডি করছি। আর প্রায় দৌড়াতে দৌড়াতে বোর্ড রুমের দিকে এগিয়ে গেলেন। সেদিন এপেক্স ইনোভেশনসের সেই ঝলমলে এবং রাজকীয় ভবনে এমন একটি ঐতিহাসিক মিটিং হতে চলেছিল যা এই পুরো কোম্পানির কাজের সংস্কৃতি এবং চিন্তাধারাকে চিরকালের জন্য শেকড় থেকে বদলে দেবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কোম্পানির বিশাল বোর্ডরুমটি কানায় কানায় মানুষে ভরে গেল। ঘরের ঠিক মাঝখানে রাখা লম্বা প্রিমিয়াম কাঁচের টেবিলের চারপাশে কোম্পানির সমস্ত সিনিয়র কর্মকর্তা এবং বোর্ড মেম্বাররা অত্যন্ত নার্ভাস অবস্থায় বসেছিলেন। সেই সাথে ঘরের পেছনের সারিতে দাঁড়িয়েছিলেন এইচআর হেড জুনায়েদ আহমেদ, রিসেপশনিস্ট নাবিলা, তানিশা, চিফ সিকিউরিটি গার্ড রহমত এবং আরও বেশ কয়েকজন সাধারণ কর্মী। সেখানে উপস্থিত সবার চোখে মুখে এবং বডি ল্যাঙ্গুয়েজে একটাই পরিষ্কার অনুভূতি ফুটে উঠছিল, চরম ভয় ও শঙ্কা। এর একমাত্র কারণ হল ঠিক কিছুক্ষণ আগেই যে নিরীহ ছেলেটিকে তারা রাস্তার ভিখারি বলে গালি দিয়ে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই ছেলেটি এখন স্বয়ং এই 1000 কোটি টাকার কোম্পানির সর্বেসর্বা এবং নতুন সিইও। বোর্ডরুমের বিশাল ওক কাঠের দরজাটি খুব ধীরে ধীরে খুলে গেল। আয়ান অত্যন্ত ধীর পায়ে ভেতরে ঢুকল। আশ্চর্যের বিষয় হল তার পরনের পোশাক এখনও সেই একই রকম সাধারণ আর ধুলোমাখা ছিল। সেই একই সাধারণ সুতোর সাদা কুর্তা, কাঁধে সেই একই পুরনো ছেঁড়া ঝোলা ব্যাগ। কিন্তু এবার সেই বিশাল ঘরে বসে থাকা প্রতিটি এলিট মানুষের দৃষ্টি এবং শারীরিক ভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছিল। যারা কিছুক্ষণ আগেও তাকে অত্যন্ত তাচ্ছিল্যের চোখে দেখছিল, এখন তারাই চরম সম্মানের সাথে এবং ভয়ে তটস্থ হয়ে নিজেদের সিট ছেড়ে উঠে দাঁড়াল। ব্যারিস্টার সামিলা খান সবার উদ্দেশ্য করে বললেন, স্যার, বোর্ডের সকল সদস্য এবং ম্যানেজমেন্ট বডি উপস্থিত আছেন। আয়ান খুব হালকা করে একবার মাথা নেড়ে ইশারা করল, আপনারা সবাই বসুন। সবাই খুব সন্তর্পণে এবং ধীরে ধীরে যার যার নিজের সিটে বসে পড়ল। পুরো ঘরে কয়েক সেকেন্ডের জন্য এমন এক পিনপতন নিস্তব্ধতা বিরাজ করল যে একটি সূঁচ পড়লেও যেন তার শব্দ শোনা যাবে। এরপর আয়ান খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল। আজ সকালে এই অফিসে আমার সাথে যা হলো, সত্যি বলতে সেটা আমার জন্য একেবারেই কোনো নতুন বা অবাক করা বিষয় নয়। রুমে বসে থাকা প্রতিটি মানুষ শ্বাস আটকে তার কথাগুলো মন দিয়ে শুনছিল। কারণ আমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে প্রতিদিন লাখো কোটি সাধারণ মানুষের সাথে ঠিক এমনটাই হয়। তাদেরকে তাদের মেধা বা যোগ্যতা দিয়ে নয়, বরং তাদের পরনের পোশাক দিয়ে বিচার করা হয়। তাদের আঞ্চলিক ভাষা দিয়ে, তাদের গায়ের রং বা চেহারা দিয়ে তাদের মর্যাদা নির্ধারণ করা হয়। আয়ান কয়েক সেকেন্ডের জন্য কথা থামিয়ে সবার দিকে একবার নজর বুলিয়ে নিল। তারপর বলল, কিন্তু একটা ছোট কথা হয়তো আপনারা কেউই আজ জানেন না। সে খুব আস্তে করে নিজের সেই পুরনো এবং মলিন ঝোলা ব্যাগটা নামিয়ে অত্যন্ত দামি কাঁচের টেবিলটার ঠিক মাঝখানে রাখল। আমি কিন্তু আজ এখানে এমনি এমনি কোনো কারণ ছাড়া এই সাধারণ পোশাক পরে আসিনি। এই কথা শোনা মাত্রই পুরো ঘরে হালকা গুঞ্জনের সৃষ্টি হল। অপরাধবোধে মাথা নিচু করে থাকা জুনায়েদ আহমেদ এবার চমকে গিয়ে মাথা তুললেন। আয়ান একটু জোর গলায় আরও বলল, আমি অনেক আগে থেকেই চেয়েছিলাম যে আমি আমার নিজের তৈরি করা এই বিশাল কোম্পানিটিকে একজন সাধারণ খেটে খাওয়া মানুষের দৃষ্টিকোণ থেকে নিজের চোখে দেখব। এরপর সে অত্যন্ত ধীর এবং আবেগপূর্ণ স্বরে বলল, আমার বাবা এই কোম্পানির প্রতিষ্ঠাতা জনাব রাশেদ রহমান। এই নামটা শোনামাত্রই ঘরে বসে থাকা সবাই তৎক্ষণাৎ সজাগ এবং সোজা হয়ে বসল। আপনারা কি জানেন, যখন তিনি প্রথমেই কোম্পানির ভিত গড়েছিলেন, তখন তার পকেটে না ছিল কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, না ছিল কোনো ব্যাংক ব্যালেন্স, আর না ছিল বড় কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে যোগাযোগ। তার সম্বল বলতে শুধু ছিল একটি পুরনো ভাঙাচোরা ডেস্কটপ কম্পিউটার আর ঢাকার এক ঘিঞ্জি গলির একটি ছোট ভাড়ার স্যাঁতস্যাঁতে ঘর। পুরো ঘরে তখন এতটাই নীরবতা ছিল যে সবার নিঃশ্বাসের শব্দও যেন আলাদা করে শোনা যাচ্ছিল। আয়ানের গলা কথা বলতে বলতে একটু বেশি আবেগপ্রবণ হয়ে উঠল। তিনি মৃত্যুর আগে আমাকে সবসময় একটি অমূল্য কথা শিখিয়ে গেছেন, আয়ান, যদি জীবনে কখনো তুমি এই কোম্পানিটি চালাও, তবে সবকিছুর আগে এখানে আসা প্রতিটি মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখবে। তাদের ব্যাকগ্রাউন্ড বা ব্যাংক ব্যালেন্স নয়, মানুষ হিসেবে তাদের মূল্যটাই হবে আসল। বাকি সব ব্যবসা বা প্রফিট আসবে সবার শেষে। সে ঘরে বসে থাকা প্রতিটি ক্ষমতাবর ব্যক্তির চোখের দিকে এক এক করে তাকাল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সকালে আমি আমার নিজের কোম্পানিতে এসে নিজের চোখে কি দেখলাম? কারোর কাছেই এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সবাই অপরাধীর মতো চুপ করে বসে রইল।
জুনায়েদ আহমেদ আর নিজের অপরাধবোধ চেপে রাখতে পারলেন না। তিনি অত্যন্ত নিচু এবং অনুতপ্ত স্বরে বললেন, স্যার, আমাকে মাফ করবেন। আজ আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আয়ান খুব শান্ত কণ্ঠে অথচ দৃঢ়ভাবে তাকে জবাব দিল, জুনায়েদ সাহেব, ভুল তো তখন হয় যখন কেউ কোনো কাজ সম্পূর্ণ অজান্তে বা না বুঝে করে ফেলে। এরপর সে কোনো রাগঢাক না রেখেই সরাসরি বলল, আজকে এখানকার মূল সমস্যাটা আপনাদের করা কোনো ভুলের নয়। আপনাদের এই পুরো কোম্পানির সমস্যাটা হলো অহংকার আর মানসিকতার। এই কথা শোনার পর ঘরে বসে থাকা বড় বড় কর্পোরেট মানুষগুলো চরম লজ্জায় তাদের মাথা আরও নিচু করে ফেলল। এরপর আয়ান সরাসরি জুনায়েদ আহমেদের দিকে আঙুল তাক করল, আপনি হচ্ছেন এই কোম্পানির এইচআর হেড। এই কোম্পানিতে চাকরির আশায় আসা প্রতিটি নতুন মানুষ তাদের প্রথম স্বপ্ন নিয়ে সবার আগে আপনার সাথেই দেখা করে। এখন আপনার নিজের দৃষ্টিভঙ্গি যদি এতটা কলুষিত এবং ভুল হয়, তাহলে তো এই পুরো কোম্পানির কাজের সংস্কৃতিটাই গোড়া থেকে পচে যাবে। জুনায়েদ আহমেদের দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ ছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, প্লিজ আমাকে নিজেকে শোধরানোর জন্য অন্তত একটা সুযোগ দিন। আয়ান এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, আপনি সুযোগ পাবেন। তার এই কথা শুনে সবাই কিছুটা চমকে গেল। অনেকেই ভেবেছিল জুনায়েদকে হয়তো ফায়ার করা হবে। তবে শর্ত আছে, আগামী 2 মাস আপনি আপনার এই বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে একবারের জন্যও বসবেন না। আপনি একেবারে গ্রাউন্ড লেভেলে সাধারণ কর্মীদের সাথে কাজ করবেন। এখন থেকে প্রতিটি জুনিয়র পদের ইন্টারভিউ আপনি নিজে উপস্থিত থেকে নেবেন, প্রতিটি ক্যান্ডিডেটের সাথে নিজে হাসি মুখে দেখা করবেন, আর প্রতি মাসের শেষে পুরো কোম্পানির সব কর্মীর জন্য আপনি নিজে দাঁড়িয়ে থেকে রেসপেক্ট অ্যান্ড হিউম্যানিটি ওয়ার্কশপের আয়োজন করবেন। জুনায়েদ আহমেদ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি সাথে সাথেই কৃতজ্ঞতার সাথে বললেন, জি স্যার। এরপর আয়ান ধীরে ধীরে নাবিলার দিকে তাকাল। নাবিলার চোখ ততক্ষণে অনুশোচনার জলে পুরোপুরি ভরে উঠেছিল। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। আয়ান অত্যন্ত শান্ত এবং বিনীত কণ্ঠে তাকে থামিয়ে দিয়ে বলল, নাবিলা, আপনি এই বিশাল কোম্পানির রিসেপশন সামলান। এই কোম্পানিতে বাইরে থেকে আসা প্রত্যেকটি মানুষের কোম্পানির প্রতি প্রথম ধারণা এবং অভিজ্ঞতা সরাসরি আপনার আচরণের ওপর নির্ভর করে। এরপর সে একটু গম্ভীর হয়ে নির্দেশ দিল, আগামী 3 মাস আপনি আপনার এই ডেস্ক ছেড়ে সরাসরি আমার পার্সোনাল অফিসের সাথে যুক্ত হয়ে কাজ করবেন। এই কোম্পানিতে আসা প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং অতিথি যেন সর্বোচ্চ সম্মান এবং ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়, সেটা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আপনার। নাবিলা কান্নাজড়িত কণ্ঠে 2 হাত জোর করে বলল, জি স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিনও হবে না। এই সব কিছুর পর আয়ানের দৃষ্টি গিয়ে পড়ল ঘরের একেবারে পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা ফাহিমের ওপর। এই যে পেছনে, আপনার নামটা যেন কি? ফাহিম চমকে উঠে সোজা হয়ে দাঁড়াল। আমার নাম ফাহিম মাহমুদ স্যার। আচ্ছা ফাহিম, আপনি যখন দেখলেন আমাকে সবাই অপমান করে বের করে দিল, তখন আপনি নিজের চাকরি হারানোর ভয় না করে বাইরে আমার কাছে কেন গিয়েছিলেন? ফাহিম সবার সামনে কথা বলতে কিছুটা ঘাবড়ে গেল। সে আমতা আমতা করে বলল, কারণ স্যার, আপনি তখন রোদের মধ্যে একদম একা বসেছিলেন, আর আমার ভেতর থেকে বারবার মনে হচ্ছিল যে কোনো মানুষ দেখতে যেমনই হোক না কেন, তার সাথে এতগুলো মানুষ মিলে এমন জঘন্য অন্যায় করাটা ঠিক হয়নি। বোর্ডরুমে বসে থাকা বড় বড় কর্তা ব্যক্তিরা সবাই অবাক হয়ে ফাহিমের দিকে তাকাতে লাগল। আয়ানের মুখে এবার একটি অত্যন্ত উজ্জ্বল এবং তৃপ্তির হাসি ফুটে উঠল। সে পুরো বোর্ডকে উদ্দেশ্য করে বলল, দেখলেন তো আপনারা, এটাই হলো সত্যিকারের পার্থক্য। একটি মানুষের পদের জোর নয়, তার আসল পরিচয় হল তার দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা। এরপর সে সবার সামনে একটি যুগান্তকারী ঘোষণা করল, আমি আজ সবার উপস্থিতিতে ঘোষণা করছি, আজ থেকে ফাহিম মাহমুদকে এই কোম্পানির নতুন পিপল এক্সপিরিয়েন্স লিড পদে প্রমোশন দেওয়া হল। এই কথা শোনামাত্রই পুরো বোর্ডরুমে স্বতঃস্ফূর্ত এবং মৃদু করতালির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। ফাহিম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, তার চোখে আনন্দাশ্রু চলে এলো। সবশেষে মিটিং শেষ করার জন্য আয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। সে ধীর পায়ে হেঁটে ঘরের বিশাল কাঁচের দেয়ালের কাছে গিয়ে বাইরের পুরো ঢাকা শহরের দিকে একদৃষ্টে তাকাল। তারপর কোনো দিকে না ঘুরেই অত্যন্ত ধীরে ধীরে এবং আবেগময় কণ্ঠে বলল, আমার বাবা তার জীবনের পুরোটা সময় দিয়ে এই কোম্পানিটি শুধু এই কারণে তৈরি করে যাননি যে এখানে কেবল ধনী এবং স্যুট বুট পরা মানুষদের সম্মান করা হবে। তিনি তার রক্ত ঘাম দিয়ে এটি তৈরি করেছিলেন যাতে এখানকার প্রত্যেকটি মানুষকে তার পোশাক দিয়ে নয়, বরং তার মেধা, যোগ্যতা এবং মানবিকতা দিয়ে চেনা যায়। এরপর সে ঘুরে দাঁড়িয়ে তার জীবনের প্রথম এবং সবচেয়ে যুগান্তকারী চূড়ান্ত নির্দেশটি জারি করল, আজ থেকে আমাদের এই এপেক্স ইনোভেশনস কোম্পানিতে একটি নতুন এবং কঠোর নীতি চালু হবে।
কোনো মানুষ, সে ইন্টারভিউ দিতে আসা সাধারণ ক্যান্ডিডেট হোক, বড় কোনো ক্লায়েন্ট হোক, বা এই কোম্পানির সবচেয়ে ছোট পদের কোনো কর্মীই হোক না কেন, কাউকে কোনো অবস্থাতেই তার পোশাক, তার কথা বলার ধরন বা তার সামাজিক মর্যাদা দিয়ে বিচার করা চলবে না। যে ব্যক্তি এই নীতির বরখেলাপ করবে বা এমনটা করার চেষ্টা করবে, তার জন্য এই কোম্পানিতে এক মুহূর্তের জন্য কোনো জায়গা থাকবে না। সেদিন এপেক্স ইনোভেশনসের সেই ঝলমলে এবং অহংকারে পরিপূর্ণ ভবনে প্রথমবারের মতো এমন একটি অমূল্য জিনিস চকচক করে উঠেছিল, যা তাদের 1000 কোটি টাকার কাঁচ বা স্টিলের চেয়েও লক্ষ গুণ বেশি মূল্যবান এবং পবিত্র ছিল। আর তা ছিল নিখাদ মানবতা।